নমস্কার, নিভৃতির পক্ষ থেকে আমাদের সকল দর্শক বন্ধুরা যারা আজকে আছেন, আপনারা জানেন যে আমরা মাঝে মধ্যেই এই ধরনের লাইভ সেশন করি। আমরা কদিন আগেও একটি লাইভ সেশন করলাম এবং সেইটারই একটি কন্টিনিউয়েশন, আর্ট ফর্মস ডিউরিং দি প্যান্ডেমিক। এটা আমাদের তৃতীয় এপিসোড। আজকের বিষয় সেটা হচ্ছে থিয়েটার। তবে শুরু করার আগে আমরা যে উদ্যোগটি নিয়েছি, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই 3টে মাসে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের কলকাতা এবং তার আশেপাশে সব মিলিয়ে 5 থেকে 7টা বৃদ্ধাশ্রম, সেখানে আমরা সেইখানে যে কজন রয়েছেন তাদের জন্য আমাদের তরফ থেকে কিছু করার চেষ্টা করছি, কিছু সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সেটির লিংক এবং তার ডোনেশন ডিটেলস এবং সমস্ত কি কি আমরা করতে চলেছি তার ফুল ডিটেলস আমাদের এই ভিডিওর সাথেও আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপরেও আপনারা এখানে লিঙ্কও পাবেন, সেটাতে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের। শুরু করছি তাহলে আজকে আমাদের যে বক্তব্য, আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সেটি নিয়ে। একটু তার আগে পরিচয় করে দিই, মানে অনেকেই চেনেন কিন্তু তাও আর কি করতে হয়, একটা নিয়ম আছে, সেই সূত্রেই প্রথমেই আমি আলাপ করাই। আমাদের সাথে রয়েছে গুলশান আরাদি, তারপর অনুভব দাশগুপ্ত, অভিরূপ ব্যানার্জি, পূর্ণা সেন এবং সায়ন্তন মৈত্র। আমরা আজকে মানে যেটা প্রত্যেকবার যেরকম আমরা করে থাকি এই ধরনের ভিডিওতে, কিছু কিছু প্রশ্ন যা মনে হয় হয়তো অনেকেরই জানা, কিন্তু সেই উত্তরগুলো সবার কাছে ঠিকভাবে পৌঁছয় না এবং পৌঁছলেও বিভিন্ন লোকের বিভিন্ন মত থাকে। তো সেই সূত্রেই আর কি কিছু প্রশ্ন নিয়ে আমরা আবারও চলে এসেছি সবার কাছে। আমি সবাইকে তো সব প্রশ্ন করা হয়তো সম্ভব হবে না, আমাদের একটি টাইম লিমিট আছে। আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমি তাদেরকেই কিছু কিছু প্রশ্ন করব। তো তোমরা, আর যদি কেউ মনে করো যে তোমরা তার কোন একটা প্রশ্নকে তোমাদেরও কিছু একটা ভিউ পয়েন্ট আছে, সেটা ঠিক বা ভুল সেটা তোমাদের ব্যাপার, তোমরা তারপরে বলবে না এগেনস্টে বলবে, কিন্তু তোমরা অবশ্যই মানে সেখানে বলো। আমি প্রথম শুরু করব আমি অনুভব দাকে দিয়ে। অনুভব দা, তুমি একজন পারফর্মার, তুমি দীর্ঘদিন ধরে অভিনয় করছো এবং যে কোনো পারফর্মার, সেটা শুধু থিয়েটারের কথা আমি বলছি না, যারাই এই ধরনের স্টেজ পারফরমেন্স যাদেরই থাকে, সেটা মিউজিক হোক বা থিয়েটার হোক বা ডান্স হোক, সেখানে দর্শকের একটা আলাদা ভূমিকা আছে এবং দর্শক থাকলে যারা পারফর্ম করছে তাদের পারফরমেন্সেরও কিছু পরিবর্তন হয়তো ঘটে কোথাও কোথাও। তো এই যে একটা দীর্ঘ সময়, যে সময়টাতে তোমরা স্টেজে যেতে পারলে না বা স্টেজে কিছু করা সম্ভব না, হয়তো তোমরা পারফর্ম করছো অন্য কোনো মাধ্যমে, আমরা সেই বিষয়ে আসবো, কিন্তু এই যে দর্শকের অভাব, এইটার ব্যাপারে তোমার কি বক্তব্য, তোমার কি মনে আছে, কিরকম তোমার অভিজ্ঞতা? আমি উত্তর দেওয়ার আগে আমি একটা রিকোয়েস্ট করছি, বাকি যারা আছে মানে আমরা যদি সবাই যখন কথা বলতে হবে তখন যদি সবাই আনমিউট করি আর বাকিটা সবাই যদি মিউট থাকে তাহলে বোধহয় কথা শোনা যাবে। প্রথমত বলি, আমরা প্রচন্ড খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তো মানে মানে হয়তো অনেকটা পেরিয়ে গেছি সেই সময়টা দিয়ে। এবার আমার কাছে থিয়েটার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, দর্শকটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কিন্তু এই যে এতটা খারাপ সময় এখানে থিয়েটারে দর্শক নেই, এইটা খুব আমার কাছে মানে অতটাও বড় নয়। মানে এত লোকের চাকরি গেছে, এত লোকের খেতে পায়নি, তার মাঝখানে আমফান এসছে, অনেক ঝামেলা ঝাঁটি হয়েছে আর কি। তো we as a society we are trying to survive first, তারপরে থিয়েটার, তারপরে থিয়েটারের দর্শক, এবং থিয়েটারের দর্শক ফেরত চলে আসবে সেটা কথা না, যেমন ছিল তেমনটাই ফেরত আসবে আর কি। মানে থিয়েটারের দর্শক ফেরত আসবে মানে আবার হল ভরে যাবে, আবার মানে যে স্বপ্নগুলো দেখি আর কি, সেটা কোভিড চলে গেলে সেই স্বপ্নগুলো আবার ঠিক হয়ে যাবে, ফেরত চলে আসবে, এইগুলো হবে না। তো দর্শক ছিল যেরকম ছিল সেই দর্শক আবার ফেরত চলে আসবে।
থিয়েটারের দর্শক না হওয়ার ফলে যারা সবচেয়ে বেশি বাজে একটা অবস্থায় পড়েছে তাদের মধ্যে আমি নই। মানে আমি একটি চাকরি করি, সেই চাকরিটা মানে কোনো রকম ভাবে কোনো রকম অসুবিধা হয়নি আমার চাকরিটা করতে। অনলাইন বিষয়টা, আমি পড়াই একটি স্কুলে, তো সেটা অনলাইন হয়ে গেছে, সেটা করতে অসুবিধা হয়েছে, কিন্তু আমার সার্ভাইভ করতে সেই অর্থে অসুবিধা হয়নি। তবে যারা থিয়েটার করে তাদের ব্রেডটাই থিয়েটার, তো দর্শক না থাকলে তো অবশ্যই সেই ব্রেডটা জায়গা নেই আর কি। সেই অসুবিধাটা তো তারা পড়েছে আর কি, মানে প্রচন্ড, মেইনলি টেকনিশিয়ানস, মানে উল্টো হয়েছে আর কি। মানে আমরা ভাবতাম যে টেকনিশিয়ানরা থিয়েটার থেকে, একমাত্র টেকনিশিয়ানরাই থিয়েটার থেকে কামায়, ফলত টেকনিশিয়ানরাই অ্যাকচুয়ালি প্রফেশনালি থিয়েটার করছে। এবার যেহেতু টেকনিশিয়ানরাই প্রফেশনালি থিয়েটার করছে, অতএব তারা খুঁজে বেড়ায়নি, মানে অন্য চাকরি খোঁজেনি, বা মানে সকালবেলা চাকরি সন্ধ্যেবেলা থিয়েটার, এই প্রসেসটাই ছিল না হয়তো বেশিরভাগ টেকনিশিয়ানরা। তো থিয়েটার বন্ধ হয়ে যাওয়ায় তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এবার থিয়েটার এর দর্শক না থাকায় থিয়েটারই তো ছিল না, দর্শক আর আসবে কোথা থেকে? সেটার যা অসুবিধা হয়েছে সেটা পুরোটাই সাইকোলজিক্যাল। আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আর কি। আমি প্রচন্ড দুঃখে ছিলাম আর কি, মানে কষ্টে ছিলাম যে মানে থিয়েটার করতে পারছি না। আর সত্যি কথা বলতে আমাদের দল, আমার ব্যক্তিগতভাবে আমরা যে দলগুলো করি আর কি, সেই দলের এমন টাকা নেই যে প্রত্যেক 3 মাসে মানে 7-8টা করে শো হয়, বরঞ্চ 3 মাসে 2 মাসে একটা করে শো করতে পারি আর কি। তো 2 মাসে একটা করে শোটা আসল কথা ছিল না। আসল জায়গাটা, যেটা ভালো লাগার জায়গা, সেটা হলো প্রসেসটা। এই যে সন্ধ্যেবেলা রিহার্সাল করতে যাচ্ছি, লাইট বুক হচ্ছে, হল বুক হচ্ছে, একটা দুটো ঝগড়া হচ্ছে দলের মধ্যে, ডিফারেন্স তৈরি হচ্ছে, আবার মিটে যাচ্ছে, একটা প্রসেসে চরিত্রটা একভাবে শুরু হয়েছিল, আলটিমেটলি পরে প্রসেসের শেষে চরিত্রটা পাল্টে গেল টেক্সটের থেকে কেমন করে। এই যে প্রসেসটা পুরোটা, এইটা সত্যিই মিস করেছি, এবং সেটা অবশ্যই দর্শক না থাকার ফলেই মিস করেছি। কারণ দর্শক নেই বলেই থিয়েটার নেই, বা রাদার থিয়েটার নেই দর্শক নেই, একই ব্যাপার। তো হ্যাঁ, এটাই, দর্শক না থাকার ফলে অসুবিধাটা সবচেয়ে বেশি হয়েছে আমার মনে হয় যারা থিয়েটার থেকে রোজগার এই প্রসেসটাতে যারা ছিল। আমি তাদের মধ্যে নই, আমি না এই উত্তরটা খুব ভালো করে, খুব অনেস্টলি দিতে পারবো না। এটাই। বেশ, হ্যাঁ আমি বুঝতে পারলাম তুমি তোমার যে দিক থেকে তুমি বলছো। তবে আমি অভিরূপের কাছে আসছি। অভিরূপ, তো একটা দীর্ঘ সময় তো আমরা এইখানে স্টেজের পারফরমেন্স বাই, যেটা আমি বলছিলাম, যেটাতে যে প্রশ্নটা আমার ছিল যে দর্শক ছিল না, কিন্তু তাই বলে কি তোর সমস্ত কাজকর্ম একেবারেই থেমেছিল, নাকি কোনো আদার মিনস যেটার মাধ্যমে তুই তোর যে ট্যালেন্ট বা তুই যেটাকে মঞ্চে করতিস যে কাজটা, সেটাকে তুই কোনোভাবে দর্শকের সামনে অনলাইনের মাধ্যমেই হোক সেটা তুলে আনতে পেরেছিস? প্রথমত কথাটা হচ্ছে যে একজন অভিনেতা হিসেবে আমার কাজটা হচ্ছে অভিনয় করা। এছাড়া দলের অন্যান্য কাজ যা আছে আমি সেগুলোর কথা ছেড়ে দিচ্ছি। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে আমরা যেহেতু থিয়েটার করি, আমরা এখনো অব্দি মঞ্চের ওপর থিয়েটার করতেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। উন্না যেরকম আমি বলতে পারি, উন্না অফ প্রোসেনিয়াম প্রচুর কাজ করে, সায়ন্তন করেছে অফ প্রোসেনিয়াম কাজ, আমি করিনি। এই যখন এই লকডাউন পিরিয়ড চলছিল, আমরা তখন ওই 2-একটা ওই অডিও স্টোরি জাতীয় কাজ করেছি। এবার লকডাউন উঠে যাওয়ার পর থিয়েটার হল খুলতে সবচেয়ে দেরি হয়, এবং রেগুলার থিয়েটার হওয়াটাও খুব একটা দেরিতে। অন্যান্য কাজকর্ম শুরু হয়ে গেছিল, শুটিং এর প্রসেস শুরু হয়ে গিয়েছিল অবভিয়াসলি, কিন্তু থিয়েটার তখনও শুরু হয়নি। তো সেখানে আমাকে খানিকটা টাকার প্রয়োজনে, এবং 2 নম্বর হচ্ছে অভিনয় করার ইচ্ছে থেকেই আমি 2-একটা কাজ করি। আমি টিভিতে কাজ করি, আমি শর্ট ফিল্মে কাজ করি, এবং সেগুলো একজন অভিনেতা হিসেবে আমি বলতে পারি যে এই কাজগুলো করার পেছনে বিভিন্ন মিডিয়াতে গিয়ে কাজ করার একটা ইচ্ছেও আমার ছিল।
যে আমি অভিনেতা হিসেবে শুধু মঞ্চের ওপর অভিনয় করব, সেটা আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি অভিনেতা হিসেবে আমি আমার কাজটাকে যতটা ছড়িয়ে দিতে পারবো, আমি তত লোকের সঙ্গে কানেক্ট করতে পারবো, তত বেশি কমিউনিকেট করতে পারবো, এইটুকু। বেশ, অভিরূপের কথা থেকে আমি পূর্ণাদির কাছে আসি। তুমি যেটা অভিরূপ বললো যে তুমি থিয়েটার ছাড়াও বিভিন্ন ফরম্যাটে কাজ করেছো বা করছো, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে তুমি অন্যান্য ফরম্যাটে তো হয়তো নানা রকম ভাবে তুমি তোমার সেই ফরম্যাটে বা সেই কাজটা যেভাবে করার কথা তুমি করেছো, কিন্তু থিয়েটারকে কি তুমি কোনোভাবে, এই যে দর্শক নেই বা থিয়েটার বন্ধ বা স্টেজে আমরা করতে পারছি না, সেটাকে কি কোনোভাবে মানুষের সামনে তুলে আনতে পেরেছো? শুধু থিয়েটার টুকুকে আমি যদি বলি, মানে আমার বাকি সমস্ত রেগুলার বেসিসে থিয়েটার যেরকম হতো সেটা তো বন্ধ হয়ে গেল, কিন্তু তার যে পারফরমেন্স, তার যে সমস্ত কাজকর্ম, সেখানে তুমি যা যা করতে, সেগুলোকে কি অনলাইনের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে মানুষের সামনে তুলে আনতে পেরেছো? শুধু থিয়েটারকে যদি তুমি বলো। আরেকবার করো প্রশ্নটা, ছোট করে। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল যে তুমি তো বিভিন্ন ফরম্যাটেই কাজ করছো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে থিয়েটার যখন বন্ধ হয়ে গেল, এই বন্ধ হওয়ার পর থিয়েটারে তুমি অনস্টেজ যা যা করতে বা অনস্টেজ তোমার যা কাজ ছিল, সেইটা মানুষের সামনে কি তুমি অন্য কোনো ভাবে আনতে পেরেছো? শুধু থিয়েটারকে, আমি অন্য কোনো ফরম্যাটকে বলছি না, থিয়েটারকে কি মানুষের কাছে তুমি পৌঁছে দিতে পেরেছো? লকডাউনের সময় এর কথা বলছো না এখনের কথা বলছো? আমি লকডাউন এবং তার পরবর্তী সময়ের কথাই বলছি, মানে যতক্ষণ না তুমি স্টেজে উঠতে পারছো সেটা ছাড়া। স্টেজে না উঠে না না না, আমি ওরম কিছু জানি না আমি পেরেছি টেরেছি কিনা, আমি বলতে পারবো না। আমি লকডাউনের সময় তোমাদের সঙ্গে, মানে দেবাদিত্য জানে, একটা কাজ করেছি, ওই একটা অডিও স্টোরিতে কাজ করেছি। আর আমি মোটামুটি 3 মাস একটা ফ্ল্যাটের একটা মানে আমি আমাদের বাড়িতে জেনারেলি বাথরুম গুলো যে সাইজের হয় ওই সাইজের একটা ঘরে 3 মাস ছিলাম। আমি বেরোইনি 3 মাসে। খুব বেশি হলে 10-12 দিন 13 দিন এরকম হবে যেদিন আমি বাইরের আলো দেখতেছি, মানে আমি গুনে বলতে পারবো না। তাছাড়া আমি বাইরের আলো দেখি, আমি সবসময় ঘরটায় থাকতাম। ইনফ্যাক্ট তোমার সঙ্গে যখন আমার কথা হয়েছিল তখন আমি ওই ঘরেই রয়েছি। আমি তোমাদেরকে একটা বোধহয় ওই বলেছিলে যে একটা ওই প্রচারের জন্য একটা ভিডিও বানিয়ে দিতে, দেবাদিত্য বলেছিল, সেইটা করার জন্য আমি বারান্দায় গিয়েছিলাম, আমার মনে আছে। তো এইটা করেছিলাম, এটা করতে পেরেছিলাম, মানে এরকম উদ্দেশ্য নিয়ে করিনি, আসলে সময়টা এমন ভাবে আসছিল। মানে 3 মাস তো এরকম নয় যে আমি শুরুর দিন ভেবে নিলাম 3 মাস এরকম ভাবে কাটাবো, এরকম ছিল না। শুরুটা যেভাবে হলো সেটা আমার ব্যক্তিগত কথা একটু যদি শেয়ার করি, তো এটা আমার জীবনের প্রথম আমার বাবা মার সঙ্গে কাটানো 3 মাস ছিল, মানে একই ঘরে, একই বাড়িতে আর কি। তো যার জন্য কি হয়েছে, এতটা টাইম আমি ওদের সঙ্গে ছিলাম এবং ওরাও আমার সঙ্গে ছিল, এটা আমাদের কাছে একটা বড় সেলিব্রেশনের কারণ ছিল। আমি জানি আমাদের পৃথিবীর কোথাও কোনো সেলিব্রেশন হবার কথা নয়, কিন্তু আমার জন্য ছিল। আমার বাবা মা এবং আমি, এই 3টে মানুষ আমরা প্রথমবার একসঙ্গে থাকলাম। তো সেটা লকডাউন হলো বলে পসিবল হয়েছিল, এবং এটা আমাদের মধ্যে না একটা অন্যরকম সেলিব্রেশন চলছিল, বুঝলে তো? মানে আমরা একটা কিছু চপ ভাজছিলাম, সেটাও একসাথে আনন্দ করে খাচ্ছিলাম, এরকম চলছিল। কিন্তু যেটা হলো, দিনগুলো যেভাবে যাচ্ছিল আমি বুঝতে পারলাম যে পারিবারিক তো একটা ব্যাপার, ধরো আমরা যে বয়সে দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত পরিবারের পুরো দায়িত্ব আমার কাঁধে এসে পড়েনি। আমার পরিবারের ফরম্যাটে মানে ধরো বাবার বা অন্যান্য আর্নিং সোর্স রয়েছে, যার জন্য যেটা ওই অনুভব বলছিল যে ওই যে বিষয়টা ওরকম ভাবে হয়নি যে আমি ভীষণ রকম মানে টাকা পয়সার যে ক্রাইসিসটা সেটা ভীষণ দেখতে পাচ্ছিলাম, সেটা আমি চোখে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমি ফিল করছিলাম যে একটা দুর্ঘটনা ঘটছে, বড়সড় ঘটছে। এবং সেটা এই কারণে আরো বেশি করে ফিল করছিলাম যে আমি খুব ছোটবেলা থেকেই আমার রোজগারটা আমারই, মানে আমি কারোর থেকে হাত খরচা বা কিছু নিই না। তো কি হলো, এবার আমি বুঝতে পেরেছিলাম যে আমি রোজগার করছি না,
আমার রোজগারের মাধ্যম হচ্ছে থিয়েটার এবং এই যেটা তুমি আরো বাকিগুলো বলছিলে স্টেজ অ্যাঙ্কারিং ইত্যাদি আমি যেগুলো করি আর কি, এগুলো সব বন্ধ। ফলে আমার মাইক্রোফোন আর আমি এবং স্টেজ এই তিনটে মিলিয়ে আমরা যা করার করি এগুলো হচ্ছিল না, এবং ফলে আমার পুরো সব বন্ধ। এবার আমি যেটা তোমার ছোট এইটুকু ইন্ট্রোডাকশন দিয়ে রাখলাম, আমার মানে কি বলবো, মানে আমার লকডাউনের একটুখানি জানিয়ে রাখলাম। তোমার কথার উত্তর এটাই যে না, আমি লকডাউনের মধ্যে খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবেই কিছু করিনি, শুধু পড়েছি এবং লিখেছি। এবং ওই দু একটা কাজ যেগুলো তোমরা বলেছিলে, অডিও স্টোরি বা এরকম ছোটখাটো দু একটা কাজ, এবং আমি আমার দুটো বাচ্চাকে দিয়ে একটা ছোট্ট 6 মিনিটের ছবি বানিয়েছিলাম। এইরকম ছোট ছোট দু একটা কাজ করেছি, কিন্তু অভিনেত্রী হিসেবে মানে দর্শকদের সঙ্গে আমার যে কানেকশনের কথা তুমি বলছো, সেই হিসেবে আমি ওই 3 মাস কিচ্ছু করিনি। শুধু 3 মাস না, তারপরেও বেশ কিছুদিন পর্যন্ত করিনি। তবে যেটা করেছি সেটা হচ্ছে আমি এটা বুঝতে পেরেছিলাম যে এবারে আমাকে এই যে আমি একটা কোনো ছত্রছায়ায় রয়েছি, একটা বড় ক্রাইসিস এলে আমার পরিবার বা এরকম কিছু একটা সাপোর্ট আছে যেটা আমাকে বাঁচিয়ে দিল এই যাত্রায়। আমি আর এই যাত্রাটা দ্বিতীয়বার যদি জীবনে আসে, তাহলে আমি চাই না যে আমাকে কেউ বাঁচিয়ে দিক, এবং আমি যেন অন্তত আরো 5টা মানুষকে বাঁচিয়ে দিতে পারি। সেই জায়গায় যদি পৌঁছতে পারি তো খুব ভালো কথা, যদি না পারি অন্তত নিজেকে বাঁচানোর দায়িত্বটা নিজে নেব, ঠিক করেছি। তার জন্য একটি নাটক তৈরি করেছি, যেটি একা অভিনয় করি এবং একাই সেটার সেট তৈরি থেকে শুরু করে সমস্ত কিছু করেছি, এবং সেটা এখন মন দিয়ে অভিনয় করছি। যেটা তুমি বললে লকডাউনের মধ্যে একেবারেই দর্শক কেন কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, এখন একটা তুমুল যোগাযোগ হয়ে গেছে, দারুণ এনজয় করছি। বেশ, তুমি অনেকগুলো বিষয় একসাথে তুলে ধরলে, নানা ভালো লাগলো, অনেকগুলো ব্যাপার জানলাম আমরা। এইখান থেকে আমি সায়ন, হ্যাঁ হ্যাঁ বল। মানে আমি আমি প্রশ্নটা ভুল বুঝেছিলাম কিনা আমি জানি না, মানে এই প্রশ্নটা কি এরকম ছিল যে আমরা কি করেছি, মানে সেক্ষেত্রে তাহলে কিছু বলার থাকে আর কি, মানে আমি বললাম না, আমার প্রশ্নটা ঠিক একদম এক্স্যাক্টলি উন্নতি যে যে কথাগুলো বলেছে সেই সবগুলো বিষয় নিয়ে ছিল না প্রশ্নটা। আমার প্রশ্নটা খুব স্পেসিফিক ছিল এইটুকুই যে থিয়েটার তো আমরা স্টেজে করছি এবং দর্শকদের সামনে করছি, এটা যখন বন্ধ হয়ে গেল সেই একই জিনিস কি আমরা অন্য কোনোভাবে দর্শকের কাছে পৌঁছে দিতে পেরেছি? মানে আমি এটা উন্নতির কাছে প্রশ্ন ছিল এরকমই। তুমি তুমি উন্নতি বলেছে, হ্যাঁ, তার সাথে সাথে আরো কয়েকটা। আমি ব্যক্তিগত থিয়েটার করিনি আমরা লকডাউনে, কিন্তু আমরা দুটো প্রজেক্ট করেছি। আমি, আমাদের দলের নাম সহজ, সেই সহজ দুটো প্রজেক্ট করেছে, একটার নাম সহজ সোলোজ আর একটার নাম বিয়ন্ড দি বর্ডার্স। এটা আমার মনে হলো বলা দরকার, কারণ থিয়েটার করিনি কিন্তু মানে এস্থেটিক্যাল প্রজেক্টস আর কি। মানে একটা সোলো মানে ঘরে বসে যে যে মানে অনেকেই করেছে, গান গেয়েছে বা মানে তুমি ছোট করে যদি একটু বলো কি এক্স্যাক্টলি ছিল এই বিষয়টা। সহজ সোলোজ স্টার্টেড মানে উইথ দ্য আইডিয়া যে আমরা তো একা একা বাড়িতে বসে আছি, তো ফলত যদি মানে কিছু সোলো পারফরমেন্স করা যায় অফ এনি কাইন্ড, সেইটাকে আমরা মানে সোশ্যাল মিডিয়ায় রেখেছি আর কি। সেটা ইউটিউবে আছে, সেটা ফেসবুকে আছে, সেটা ইনস্টাগ্রামে আছে। এইসব জিনিসগুলো আমরা করেছি। সেখানে লোকজন গান গেয়েছে, প্যাসেজ রিডিং করেছে, আবৃত্তি করেছে, অভিনয় করেছে। সেগুলো আমাদের পেজে গেলে দেখা যাবে। আর একটা করেছি বিয়ন্ড দ্য বর্ডার্স বলে, 13টি দেশের মানে নেটিভরা, মানে ভারতীয়রা 13টি দেশে আছে এরকমটা নয়, মানে একটি একজন ইসরায়েল থেকে, কানাডা, ইউএস, ইউকে, আরো মিডল ইস্টের দুটো, পাকিস্তান থেকে একজন, এরকম মানে মোটামুটি 13টা দেশ থেকে মানে ওরকমই সোলো পারফর্মার্স বাট ফ্রম 13 ডিফারেন্ট কান্ট্রিজ তারা কাজ করেছে। সবকটা এখনো রিলিজ করিনি আমরা। এই কাজগুলো আমরা করেছি যেগুলো এস্থেটিক্যাল কাজ, আর মানে যেটাকে থিয়েটার বলা যায় না, কোনোভাবেই সেটা থিয়েটার বলা যায় না। আমরা এরকম ভাবে বলেছিলাম যে সিন্স থিয়েটার ইজ অ্যামালগামেশন অফ অল আর্ট ফর্মস, থিয়েটার তো একটা জায়গায় সবকিছু এসে মিশে যায়, যেটাকে আমরা থিয়েটার বলতে পারি আর কি, বা থিয়েটারে সবকিছু ব্যবহার করা যায়, কোনো একটা মানে দুটো ডেফিনেশনই ঠিক।
পেরেছিস, কারণ আমরা রেগুলার বেসিসে যে সময়টা পাই তার থেকে তো অনেকটা বেশি সময় পেয়েছি। সেটাকে তুই কিভাবে কাজে লাগিয়েছিস এই পারফরমেন্স গুলো ছাড়াও? আহ, দেখো মানে দিন চলে গেছে, অপেক্ষা করেছি কবে ভালো দিন আসবে, কিন্তু এখনো আসেনি, আগেও ছিল না। তো চলে গেছে এবার। তার মধ্যে আমরা নিজেরাই অনেকগুলো কাজ করেছি, তো বা করার চেষ্টা করেছি, যেগুলো কোনোটাই হয়তো সেই রকম কি বলবো আর কি আনন্দ দেয়নি, কিন্তু করেছি আর কি। এবার হয়তো ওই কাজগুলো নিজের প্র্যাকটিসের জন্যই করেছি, কিন্তু জানি না, আমার মনে আছে গুলশান দিয়ে আমাদের একটা কাজ দেখে আমাকে অনেকটা বলেছিল, মানে তা বলেছিল যে এরকম একটা প্র্যাকটিস কর, এটা নিয়ে কাজ কর। তো আমার তখনই মনে হয়েছিল যে এটা যেটা করলাম তাহলে এটা বোধহয় একটা প্র্যাকটিসই ছিল। তো এছাড়া আলাদা করে হ্যাঁ নিশ্চয়ই প্রচুর পড়েছি, আমি অনেক পড়েছি। আর লেখার অভ্যেস নেই বলে আমি লিখতে পারি না। আর প্রচুর দেখেছি, আমি অনেক কিছু দেখেছি, মানে সিনেমা বলো, সিরিজ বলো, সিরিয়াল বলো, আমি অনেক কিছু দেখেছি। এবার ওইগুলো আমার কাছে মানে ওইগুলো আমার প্র্যাকটিসের জায়গা বলতে পারো, যে ওই এত 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 বিদেশি প্রচুর রিজিওনাল ফিল্ম, এত কিছু দেখেছি, ওইগুলোই বলতে পারো আমার প্র্যাকটিসের জায়গা। আর প্র্যাকটিস মানে ওই দেখাটাই, এছাড়া আলাদা করে সেরকম করেছি বলে আমার নিজেরও মনে পড়ছে না, আর সেরকম কিছু করিও। আর বাকি যা কাজ করার করেছি লকডাউনের মধ্যে। বেশ। গুলশানাদি, তোমাকে একটা প্রশ্ন যেটা কিছুটা অনুভব দাও বলছিল, কিন্তু আমার মনে হয় তুমি একটু ডিটেলস যদি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলো। সেটা হচ্ছে যখন এই ধরনের মানে যখন আমরা জানলাম এবং কোভিড নিয়ে, হ্যালো, হ্যাঁ, তো আমরা যখন জানলাম এই সমস্ত ব্যাপারগুলো এবং লকডাউন ঘোষণা করা হলো 22শে মার্চ খুব সম্ভবত, তারপর থেকে 18ই মার্চ লাস্ট শুটিং হয়েছে, 18ই মার্চ। আচ্ছা, বোধহয় লকডাউনটা বোধহয় 22শে মার্চ থেকে হয়েছিল নাকি? না, নাকি 22শে মার্চ অব্দি বোধহয় ফিরতে দিচ্ছে। এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। কারণ আমি তখন বাইরে ছিলাম, তো তখন আমাদের কি জেটেসাইতে কাজ করছিলাম, সেই সময় বলা হয়েছিল যে 22শে মার্চ থেকে সবকিছু বন্ধ হয়ে যাবে, ফিরে আসতে। আমরা তখন 18-19 তারিখ ফিরেছিলাম। আচ্ছা, তো যাই হোক, মোদ্দা কথা মার্চের শেষের দিকে বন্ধ হয়ে যায় সবকিছু। তো তারপর থেকে একটা দীর্ঘ সময় থিয়েটার তো সঙ্গে সঙ্গে সেই সময়ই বন্ধ হয়েছে, এবং আমরা দেখেছি সবার শেষে গিয়ে থিয়েটার খুলেছে, মানে তার বাকি ফর্মস অফ আর্ট কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে, কিন্তু থিয়েটার সবার শেষে গিয়ে খুলেছে। এবং এই একটা দীর্ঘ সময় প্রচুর মানুষ যারা পুরোপুরি থিয়েটারের উপর নির্ভরশীল, তাদের প্রচুর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে তারা গেছেন, এবং যারা হয়তো পুরোপুরি নির্ভরশীল নয় কিন্তু তা সত্ত্বেও তাদেরও একটা দীর্ঘ সময় তারা এটা থেকে দূরে থাকতে হয়েছে। কিন্তু এবং সবার শেষে গিয়ে এই থিয়েটারটা আবার খুললো, এমন নয় যে যখন সবকিছু খোলা হচ্ছে আস্তে আস্তে থিয়েটারকেও সেই সময় সেই গ্রুপের মধ্যে ফেলা হলো। এই যে থিয়েটারকে আলাদা করে দেখা, এবং সেটা হয়তো কোথাও পজিটিভ দিক থেকে নয়, এই বিষয়ে তোমার কি বক্তব্য? আসলে প্রথমে আমি আরেকটা যেটা অনুভবের সাথে একমত হয়ে একটা জিনিস জানিয়ে রাখি, যে আমি অনেকদিন থেকেই থিয়েটার থেকে আমার ব্রেড অ্যান্ড বাটার হয় না, ঠিক আছে। আমার সেটা তার জন্য অভিনয়ের অন্যান্য মাধ্যমগুলো আমি এক্সপ্লোর করছি এবং করেই চলেছি। যখন লকডাউনে আরো অন্যান্য জিনিসের সাথে থিয়েটারটাও বন্ধ হলো এবং সবার শেষে থিয়েটার হল খোলা নিয়ে আমরা উচ্চবাচ্য করলাম, তাতে আমি যে খুব একটা অবাক হয়েছি তা নয়। কারণ আমরা যে থিয়েটারটাকে একটা প্রয়োজনীয় শিল্প মাধ্যম হিসাবে আনতে পারিনি জনগণের কাছে, অডিয়েন্সের কাছে, তার দায় যেরকম আমাদের জেনারেশনে এবং আমরা যাদের কাছ থেকে থিয়েটার শিখে এসেছি, আমাদের যারা সিনিয়র, তাদেরও থিয়েটারটা ভীষণভাবে ছিল ওই মানে একটা ভালো ছবি বেরোলে সেটা না দেখলে সেটা দেখার জন্য অডিয়েন্সের একটা ভিড় হয়।
মানুষদের। তো এই জন্য থিয়েটার হল যখন সবার শেষে খুলেছে বা সেটা নিয়ে সমস্ত কিছুর পরে যখন আমরা একটু নড়ে চড়ে এই কাজের সাথে যুক্ত। আমি জানি না তোমরা ইন্ডিভিজুয়ালি কতজন ছিল, হয়তো ছিলে, সেটা একটু তোমরা শেয়ার করো যে এই যে একটা মানে বেশ একটা বড় শতাংশ মানুষ যারা থিয়েটারের সাথে যুক্ত, পুরো থেকে আমরা টোটাল মানে 8খানা উইকেন্ড আমফানের কাজে গিয়েছিলাম সুন্দরবন, 8টা উইকেন্ড পর। এই সুন্দরবনে অনেক কাজ আমরা করতে পেরেছি সেটা, এবং আমি একা নয়, প্রচুর থিয়েটারের ছেলেমেয়েরা অনেকে মিলে এই কাজটা করেছে। একটা সময় এলো যখন এই কাজটা কোথাও একটা গিয়ে বন্ধ হলো, কারণ মানে আমফানের পরে জলটা নেমে গেছে, ওদের ভয়টা মানে পেট চালানোর জায়গা থেকে বেশি কোভিড আস্তে আস্তে কোভিড ভয়টা এসছে, এবং কলকাতা থেকে তাতে কোভিডে কিছু আক্রান্ত হয়েছে, সব মিলিয়ে একটা সমস্যা। আমি যে সমস্যাটার কথা বলেছিলাম সেটা এখন আবার হচ্ছে, মানে একটা ফোন ধরতে হবে। তো কেউ যদি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুমি করো। উন্নতি, তুমি বলবে এই বিষয়ে কিছু? হ্যাঁ, না, থিয়েটারে টেকনিশিয়ান যারা, তাদেরকে হ্যাঁ কিছু ফান্ডে মানে খুব সামান্য কিছু, যতটুকু আমার কাছে সেই মুহূর্তে ছিল তার খানিকটা কন্ট্রিবিউট করা ছাড়া, কারণ আমি যেখানে ছিলাম সেই জায়গা থেকে তো সম্ভব হয়নি। তারপরে যখন আমি আমার বাড়িতে যাই, মানে
যদিও বা হল খুলে গেছে, আমাকেই ভাবতে হচ্ছে যে আমি যদি একটা হল নিই বা না হল খোলেনি অনুভবদা, সব হল খোলেনি, কিছু কিছু হল খুলেছে বা মানে ওই ডেফিনেশন ওয়াইজ যেমন বলে খুলে গেছে, সেটাতেই আসছিলাম আর কি, যে সব হল খুলেনি প্রথমত। দ্বিতীয়ত এই যে 50% ক্যাপাসিটি, এইটা আমি বিক্রি করতে পারবো, এইটার ভয়ে অনেকেই মানে আলটিমেটলি শোটা করে উঠছে না, মানে করতে উঠছে না, লস করে করব, যাদের গ্রান্টের বিষয় নেই আর কি, মানে যেমন আমি অ্যাপ্লাই করি না গ্রান্টের জন্য, মানে এবং মানে অ্যাপ্লাই করি না মানে অ্যাপ্লাই করলেই পাবো এরকমটা নয়, কিন্তু গ্রান্টের জন্য অ্যাপ্লাই করি না মানে একটু এথিক্যাল জায়গা থেকে আর কি, যে মানে সেটা আর একটা ডিবেট আর কি, কেন অ্যাপ্লাই করি না। তো এবার সেরকম দলকে তো ভাবতেই হবে যে অ্যাটলিস্ট ব্রেক ইভেনে পৌঁছাতে হবে, সেরকম অনেক দল শোই করছে না, এবার শো না করলে এই টেকনিশিয়ানরা যাবে কোথায়? তো সেটা আবার আমাদেরই ভাবতে হবে আর কি, আমরা যদি শো না করি তাহলে এই টেকনিশিয়ানরা তো আমাদের শো এর ওপরই ডিপেন্ড করে যা হয়, যেটুকুনি হয় আর কি। সেটা আবার আমাদেরকেই ভাবতে হবে যে শো না করলেও অ্যাটলিস্ট তাদেরটা কি করে চলে আর কি। তারাই একমাত্র সেকশন অফ থিয়েটার যারা ভেবেছিল যে মানে থিয়েটার করেই খাবে আর বা ব্রেড, সেটা থিয়েটার করেই আসবে। বেশ, গুলশানাদি তুমি কি এই বিষয়ে কিছু একটা সে মানে গুলশানাদি বলছে না, আচ্ছা সরি না বলে না, আমি একটা জাস্ট একটাই কথা বলার, সেটা হলো অনেকেই ওরা বললো যে আমরা তেমন কিছুই করিনি, সায়ন্তন, অভিরূপ বা আরো অনেকে। আমার একটা কথাই বলার, সেটা হচ্ছে আমার না চিরকাল একটুখানি হালকা অভিমান মতো ছিল যে আমরা এইভাবে নাটক দেখতে যাই, ওরা তো আসে নাই। ওরা মানে হচ্ছে একেবারে যারা মানে কলকাতা শহর মানে ওই চত্বরটা ঘিরে থাকে আর কি, এই রাগটা আমার আছে অল্প স্বল্প। কিন্তু নাটকের ক্ষেত্রে যদিও থাকে, এই যে সিচুয়েশনটার কথা মানে দেবাদিত্য বললে আর কি, এই সময় আমি নাম বলছি না, তবে আমাদের এই চত্বরের বেশ কিছু মানুষ যাদেরকে যখনই খোঁজ করতে গেছি যে কি ব্যাপার কাকু, তোমার কিছু দরকার, কাকু ঠিক আছো, তখন কিন্তু সবার আগে এদের কথাই বলেছে, মানে হয়তো এভাবে নাম বলে নয়, কিন্তু এই যে সংগঠন বলি এদের সবার কথাই বলছে। এবং আমি বুঝতে পারলাম কোথাও একটা ওরা ওখানে বসেও হ্যাঁ নাটক দেখতে আসে না খুব একটা, এটা ঠিক, কিন্তু এই কাজগুলোতে ভীষণ রকম ভাবে এগিয়ে এসেছে এবং ওদের এই এগিয়ে আসাটা আমার খুব ভালো লেগেছে। তুই যেভাবে এভাবে চাটলি, আমি এটা বদলা নেবো বদলা। মুন্নার রিহার্সাল গুলো কিন্তু বাকি আছে, হ্যাঁ এখনো তোকে কলকাতায় আসতেই হবে, আমাদের সঙ্গে দেখা করতেই হবে। আমি চা খাচ্ছি। বেশ, আচ্ছা গুলশানাদি তুমি কি এই বিষয়ে কিছু বলবেন? তো পরের প্রশ্নটা তোমাকে আমি করবো। এই বিষয়ে কথা বলাটা না আমার কাছে খুব ভালগার মনে হয়, তার কারণ আমি সরি, পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভাত খেতে পাওয়ার অধিকার আছে বা তার বেসিক খাওয়ার অধিকার আছে। যখন একটা গ্লোবাল ক্রাইসিসে আমি খেতে পাচ্ছি এবং আমি ডালগোনা কফি বানাচ্ছি এবং অন্য কেউ কিছুই খেতে পাচ্ছে না, তখন আমি প্রিভিলেজ হওয়ার দায় থেকে তার পাশে দাঁড়াচ্ছি, সেটা একটা চরম লজ্জার বিষয়। তাকে যে দিতে পারছি হাত খুলে, সেটাই একটা লজ্জার বিষয়। তো সেই জন্য এই লজ্জাজনক প্রসঙ্গে আমি কোনো কথা বলবো। তুমি তোমাকে যে প্রশ্নটা আমি তোমার জন্য ভাবছিলাম, সেটা হচ্ছে যে এই যে একটা এখন কথা উঠেছে, মানে সবাই সব জায়গায় বলা হচ্ছে নিউ নর্মাল, তো থিয়েটারের জন্য কি এই নিউ নর্মালে নতুন করে কিছু পাওয়ার আছে বা না পাওয়ার আছে, নাকি যেমন ছিল তেমনই চলবে? যেমন ছিল তেমনই চলবে। আমাকে যদি জিজ্ঞেস করো যে মানে লকডাউনে অনেকে অনেক কিছু করেছে, আমি লকডাউনে কিচ্ছু করি, ঠিক আছে? যেরকম ওই কেউ একটা রান্নার স্কিল শিখেছে, আমি একটা সময় ডিপ্রেসড হতে ওই আমার যে বন্ধু চলে গেছে গত বছর, প্রসেনজিতের সাথে আলোচনা করতে একদিন যে কি করা যায়, কারণ টাকা পয়সা ইত্যাদি ডিপ্রেশনের তো অবশ্যই আছে, সেটা মূল ডিপ্রেশন। তাছাড়াও একটা ডিপ্রেশন হচ্ছিল যে অভিনয় করতে পারছি না, তার কারণ একটা অনির্দিষ্ট কালের জন্য বা যে সময়টা জীবনে এসেছে, এরকম সময়টা কখনো ফেস করিনি। কবে মানে থিয়েটার যেটা দেয় আর কি, টাকা পয়সা অবশ্যই দেয় না, যেটা হচ্ছে ওই
দর্শকের শ্বাস প্রশ্বাস, দর্শকের মানে আমার সাথে দর্শক শিহরিত হয়ে উঠবে সেই অনুভূতি, এইটুকুই দেয়। এবং নাটক শেষে হল ভর্তি অডিয়েন্সের হাততালি যেটা কানে শুনতে পাই, যেটা হয়তো একটা সিনেমা চরম মানে অস্কার অব্দি পৌঁছলেও সেই হাততালিটা শুনতে পাবো না, লাইভ হাততালি, এইটুকু তো দেয়, এইটুকুই তো লোমকূপ একদম খাড়া করে দেয়। তো সেই জায়গাটা নিউ নর্মাল বলে যে জিনিসগুলো তৈরি হয়েছে, অবশ্যই ডেফিনেটলি যদি হয় তাহলে ভীষণই খুশি হব, কিন্তু নিউ নর্মালটা আর কি ওই মানিয়ে নেওয়ার মতো একটা জায়গা, যে আমি কি বলবো, আমি এটা আর কখনোই তৈরি করতে পারলাম না বলে একটা নিউ নর্মাল পদ্ধতিতে চলে গেলাম, বা কোথাও একটা অ্যাডজাস্ট করলাম। এবার অ্যাডজাস্ট করে যতদিন চলবে, এতদিন অব্দি অ্যাডজাস্ট করেই এসেছি ভাই। মানে থিয়েটার অনেক বছর থেকে থিয়েটারে শুধু অ্যাডজাস্ট করেই এসেছি। নিজে কত রেমুনারেশন চাইবো অভিনেতা হিসাবে সেটা বলা যায় না, বললেই দাদা দিদির কথা বলা হয় যে অমুক দাদা বলেছে এত টাকা নিতে, বা আমরা তো পারবো না করতে। এবার যেহেতু থিয়েটারটা ভালোবাসার জন্য করে গেছি, বা মানে ওই কম্প্রোমাইজ করতে শিখে গেছি আর কি, তো সেই জন্য অ্যাডজাস্ট করেছি, এতদিন ধরে অ্যাডজাস্ট করেছি। হলে যদি দেখেছি যে লোক আসছে না, তখন 100 টাকার টিকিটটা স্টুডেন্টদের জন্য ওই 30% ডিসকাউন্ট করেছি। তো বলতে পারিনি যে মানে আমি অভিনেতা হিসাবে, পারফর্মার হিসাবে আমার টিকিটের দাম নির্দিষ্ট করতে পারি, অ্যাডজাস্ট করে এসেছি, শুধুই অ্যাডজাস্ট করে এসেছি। মানে এটা আমার এক্সপিরিয়েন্স। আমি সরি, আমি কিন্তু কাউকে ছোট করতে চাইছি না বা ডিমোরালাইজও করতে চাইছি না। আমি খুব কষ্ট পেয়ে আছি থিয়েটার নিয়ে, এটুকু আমি বলতে চাই। বেশ, বুঝলাম তোমার বক্তব্যটা। সায়ন্তন এবং আমি বাকিদের কাছেও প্রত্যেকের কাছেই যাব, যে এখন তো আবার যেরকম বললি তোরা যে কিছু কিছু হল খুলেছে, এখনো পুরোপুরি যে সব হল খুলে গেছে তা নয়। তো এই যে আবার ফিরে যাওয়া, সেটার অনুভূতি এক, আর দ্বিতীয়ত এই আগামী 1-2 মাসের মধ্যে তোদের কি প্ল্যান, যে কি ধরনের শো করতে চলেছিস সেটা যদি একটু বলিস, তাহলে যারা যারা দেখছেন তারাও জানতে পারবেন যে কি হতে চলেছে আগামী 1-2 মাস। তোরা প্রত্যেকেই তোমরা বিভিন্ন দলে আছো, তো সেই সূত্রে যদি একটু ছোট করে এটা বলা যায়। এটা আমি সবার কাছেই আসবো কিন্তু এই প্রশ্নটা। আচ্ছা, প্রথম অনুভূতিটা বলতে ওই আমি প্রথম লকডাউনের পর শো করেছি 11ই নভেম্বর থিয়েটার প্ল্যাটফর্মের জন্মদিনের দিন। দেবাশিস দার বাড়িতেই ওপর একটা স্পেস তৈরি করা হয়েছে ওইখানে। তো ওই যেটা বললো এক্ষুনি গুলশান দি, ওই শেষ হওয়ার পর ওই হাততালিটা শুনে মনে হলো যে আমি তো প্রায় মানে আমার এমনি একটু বেশি আবেগ ব্যাপার আসে আমার। আমি তো হাততালি শুনে প্রায় কেঁদেই দিলাম, এসব করে ফেললাম আর কি। হ্যাঁ, অনেকদিন বাদে মানে কি হচ্ছে আর কি, সব করে আমার হয়েই গেল। কিন্তু ওইটাই মানে ওইটুকুই। তারপরে আবার যেরকম তারপরে অনেকগুলো শো হয়ে গেছে, রথযাত্রার অনেকগুলো শো হয়েছে। তো ওই আর অনেকগুলো আমি এখনো অব্দি একটাই স্টেজে পারফর্ম করেছি লকডাউনের পর, বাকি সব বিভিন্ন স্পেসে। তো ওই সবকটাই নতুন নতুন স্পেস। তো প্রত্যেকটা স্পেসে অভিনয় করে আমার এইটা খুব ভালো লেগেছে, মানে আমি খুব আনন্দ পেয়েছি। প্রত্যেকটা শো আলাদা আলাদা স্পেসে করেছি আমি, প্রত্যেকটা স্পেসকে এক্সপ্লোর করে আমার খুব আনন্দ হয়েছে। ওইটা আমার মানে প্রাপ্তি আর কি, লকডাউনের পর থেকে এখনো অব্দি এইটুকুই আমার প্রাপ্তি। আর আগামী দিনের প্ল্যান বলতে সন্দর্ভতে মানে অভিরূপদার আমার আমি দুটো একই সাথে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা পরশুরামের একটা গল্প সরলাক্ষ হোম, সেই গল্পটা অসাধ্য সাধন এজেন্সি নামে একটা নতুন থিয়েটার করছি। ওটা ফেব্রুয়ারি মাসে প্রথম শো হবে। আর এছাড়াও আরেকটি নাটক আমরা প্রস্তুতি পর্বে আছে, এখনো পুরো দমে চালু হয়নি। সেটা কৌশিক সেনের লেখা একটি নাটক, এর বেশি বলার আপাতত নেই। তো এইটুকুই বলতে পারলাম। এই দুটো নাটক আমাদের সন্দর্ভ এখন পরপর চলছে, আর এছাড়াও এদিক ওদিক কাজবাজ চলছে। এই না, 13ই মার্চ একাডেমিতে 3 তস্কর আছে, এটা কে বলবে? না, ওইটা এখনো আমি কনফার্মেশন পাইনি বলে আমি এখনো বলতে পারছি না। তোর কাছে খবর গেছে মানে আমি এগুলো দেখতে যাব, একটু জানাস? হ্যাঁ, দেখতে যাব এগুলো। আমি তো গুলশানাদি আমার একটা নাটক আছে, গুলশানাদি বাবা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিস, বুঝতে পারছিস তো? হোয়াটসঅ্যাপ করে দিস, একটু দেখতে যাব এগুলো।
ঠিক আছে। হ্যাঁ, আমিও বলে দিই এই ফাঁকে, পার্শ্ব চরিত্র বলে আমি একটি নাটক অভিনয় করছি। এই নাটকটি থিয়েটার ফোরাম এবং নয়াকত যৌথ প্রযোজনায় হচ্ছে। এই নাটকটিতে 3 জন আর কি আছি, মানে আমি অভিনয় করি, একজন আলো করে, একজন মিউজিক করে। এই নাটকটার কিছু শো আছে ফেব্রুয়ারিতে, কলকাতায় আছে 2টো বোধহয়, আর জেলায় আছে বোধহয় 10টা মতো শো আছে, আমার ঠিক মনে নেই। ফেব্রুয়ারিতে আছে, আর মার্চে বোধহয় 3-4টে আছে। আমি জানিয়ে দেবো সবাইকে, হ্যাঁ, যদি সম্ভব হয় না আসবে, আর যদি না আসো খুব রাগ করবো, এরকম লাইভ করে ঝগড়া করবো, খুব রাগ করবো। না, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে লকডাউনের পর আরেকটা ব্যাপারে আমি খুব আনন্দ পেয়েছি, সেটা হচ্ছে অনুভব দ্বারা একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছিল সহজ থেকে। তো সেখানে আমরা খেলতে গেছি এবং সব থিয়েটারের মানে মানে অনেক ম্যাক্সিমাম চেনা লোকজনই ছিল। সেইটা দেখাটা হয়ে মানে ওটা অনেক দিন বাদে একটা প্রচন্ড আনন্দ, খেলা সঙ্গে দেখা, গল্প ঝগড়া অনেক কিছু হয়েছে এবং সেটা আমি প্রচন্ড এনজয় করেছি, প্রচন্ড। এইটা আমি ব্যক্তিগতভাবে প্রচন্ড খেলা পাগল ছেলে, সেটা মানে সেটা আমার খুব মনে হয়েছে যে স্পোর্ট বা যে কোনো ফর্মে, মানে ক্রিকেট হোক, ফুটবল হোক, হয়তো আমরা মানে থিয়েটারের লোকজন হেভি ঝগড়া করে তো একে অপরের সঙ্গে, মানে এটা তার জন্য আমি খুব থিয়েটার থেকে মানে ওই একদম টিপিক্যাল একাডেমির আড্ডা থেকে দূরে থাকি আর কি। তো এবার এই আমার খুব মনে হচ্ছে যে মানে খেলাধুলো ইজ দ্য বেস্ট, সবাই একসাথে হয়ে যাওয়াটা, খেলাধুলো ইজ দ্য বেস্ট পসিবল অপশন। একদম এটা আগে আবার
যাত্রা আমরা যেটা বলি সেই রকমও করে, তো মানে চারদিক খোলা, তো সেই রকম ওদের পারফরমেন্স, এবং এইটা খুব ইউনিক, মানে ওরা ছাড়া কেউ করে না ওটা ভারতবর্ষেই বলো বা যে কোনো, একমাত্র ওখানেই হয়। এবং ওই মুখোশ বানানোর যে আর্টটা, সেটা শিখতেও বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, তো তাদেরকে নিয়ে একটা ভাবনা চিন্তা চলছে, দেখি সেটা কতটা করা যায়। কর্ম থিয়েটারের নাম কি? এটা হচ্ছে ওরা এটাকে বলে হচ্ছে সামাগুড়ি ক্ষত্র, এটাই ওদের ওই ফরম্যাট অফ থিয়েটারটা, এটাই নাম, সামাগুড়ি ক্ষত্র। তো যাই হোক, তোমরা সবাই বললে, মানে আমি এখানে একটু আমাদের এই নির্ভীতির একটা কথা বলে আমি আমার শেষ প্রশ্নটা করবো তোমাদের সবাইকে। আমি একটা হ্যাঁ মানে অভিনয় করছি, মানে আমি এই মুহূর্তে টেলিভিশন করছি আর কিছু ওয়েব সিরিজের কথা চলছে, আর আমার কয়েকটা মানে নতুন একটা থিয়েটারের কাজ হয়তো শুরু হবে, আর পুরোনো একটা শো ফেব্রুয়ারি মাসে রয়েছে, এইটুকুই। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হলো, নতুন ধরনের ফর্ম তো আমরা ডেভেলপ করবোই, তার থেকেও বেশি ইম্পর্টেন্স আমি যেটা ফিল করেছি নিজের থিয়েটার করতে গিয়ে, সেটা হচ্ছে আমাদের স্পেস তৈরি করতে হবে। এই যে আমরা হল পাচ্ছি না বলে আমাদের চিরকালীন একটা দুঃখ রয়েছে, এবং হল পেতে গেলে যা যা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, নৈতিক এবং অনৈতিক, সেই সব প্রসেস গুলো থেকে যদি একটুখানি সরে গিয়ে স্পেস ক্রিয়েট করতে পারি, মানে ধরা যাক পদার্থিক লিটল থিয়েটারটা বুক করতে পারলাম না, ব্ল্যাক বক্স একটা থিয়েটার, তো যেভাবে কলকাতার বাইরে বিভিন্ন শহরগুলোতে থিয়েটার হচ্ছে, দিল্লিতে বা ব্যাঙ্গালোরে বা কেরালার বিভিন্ন জায়গায়, বম্বেতে, যে একটা স্টুডিও ভাড়া করে একটা স্টুডিওকে স্পেস তৈরি করা, মানে থিয়েটারের স্পেস তৈরি করা, বা নিজেরা থিয়েটার করতে চাইলে তার তাগিদে নতুন নতুন অ্যাভিনিউ তৈরি করা, জায়গা তৈরি করার দায়িত্বটা কোথাও পারফর্মার হিসাবে এবং প্র্যাকটিশনার হিসাবে আমাদের উপরে বর্তায়। তো এই স্পেস তৈরি করার দায়টা একটু সকলকে নিতে হবে এবং অডিয়েন্সকে চেনাতে হবে যে রবীন্দ্র সদন বা একাডেমি চত্বরের বাইরে গিয়েও কিছু স্পেস হয়েছে, ও অনুভব কিছু একটা বলবে হেসে হেসে। আমার স্পেস তৈরি করা হয়ে গেছে, একমাত্র অসুবিধাটা হলো যে বেহালা বললেই লোকজনের যেমন ভাবে না কিছু হয়, না কিছু হয় না, বেহালা একটু করুণ সুরে বাজে। হ্যাঁ মানে এটা নিয়ে আমি খুব একটা তর্ক করি না, তাই জন্য মানে হাত তুলে বলি না যে এই দেখো স্পেস তৈরি করেছি। হ্যাঁ বলি, আমাদের একটা স্পেস আছে শখের বাজার, সেইটা এখনো রেডি নয়, মানে কি এটা একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে একটা জায়গা তৈরি করেছি, যার মাঝখানে কোনো দেয়াল নেই, মানে ধরে নেওয়া যেতে পারে 700 স্কোয়ার ফুটের একটা জায়গা, সেটা একটা স্টুডিও গোছের। হ্যাঁ, সেখানে মোটামুটি একটা ছোট যদি আমি ধরি একটা স্পেসকে দুভাগে যদি ভাগ করি, একটা পারফর্মিং স্পেস আর একটা মানে বসার জায়গা আর কি, যেখান থেকে অডিয়েন্স দেখবে, তাহলে মোটামুটি একটা 4-5 জনের পারফরমেন্স আর মোটামুটি কিছু না হলেও 25টা দর্শক, এরকম একটা জায়গা আমার তৈরি হয়ে গেছে। সমস্যা একটা, সেটা হলো যেহেতু ওটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, মানে বাড়িটা রেসিডেন্সিয়াল, তার জন্য আমাদেরকে ওই স্পেসটাকে সাউন্ড প্রুফ করতে হবে। তার আগে আমি মেন্সে যেতে পারবো না, তার আগে পর্যন্ত ওয়ার্কশপ হবে, রিহার্সাল হবে, এই সবগুলো হবে আর কি। তো তৈরি আছে, হোপফুলি ইন 2-3 বছরে টাকা জমিয়ে ফেলতে পারবো যথেষ্ট, এবং লোন পাবো, সব মিলিয়ে হবে আর কি, মানে সাউন্ড প্রুফ করা হবে, তারপরে শোজ হবে। বেশ, আমরা তো মানে একদমই শেষের দিকে। আমি তোমাদের কাছে প্রশ্ন আসার আগে আমি আবারও যারা দেখছেন এখন দর্শকরা এবং যারা পরেও এই ভিডিও দেখবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমাদের আজকের যে আলোচনা সেটা থিয়েটার কেন্দ্রিক, থিয়েটার, এবং সেটা নিয়ে আমাদের এতক্ষণ ধরে আলোচনা চলছিল এবং আরো একটু কিছুক্ষণ হবে। এর মধ্যে আমরা আমাদের নির্ভীতির পক্ষ থেকে বলে রাখি যে আপনারা হয়তো দেখছেন, যারা তারা এতক্ষণ ধরে দেখতে পাচ্ছেন এবং পরবর্তীকালেও যারা এই ভিডিও দেখবেন, যে আমাদের একটি আমরা ঠিক করেছি যে কিছু বৃদ্ধাশ্রম, 5 থেকে 7 বৃদ্ধাশ্রম যেটা কলকাতা এবং তার আশেপাশে এরিয়াতে রয়েছে, তাদেরকে আমরা কিছুভাবে সাপোর্ট করব, কারণ আমরা বেশ কিছু, কারণ আমাদের কাছে অনেকে অ্যাপ্রোচ করেছে আমাদের এই সংস্থার কাছে, যে তাদের কিছু কিছু দৈনিক যে জিনিসগুলো দরকার হয় সেইগুলোর কিছু অভাব, কিছু কিছু সিজনাল জিনিস, সেই ধরনের কিছু কিছু প্রোডাক্ট তাদের কাছে একটু যদি পৌঁছে দেওয়া যায়
তো সেটা ডিটেলস এবং সমস্ত কিছু আমাদের পেজে আছে, তার লিঙ্ক আমাদের এই ভিডিওর সাথেও আছে। আপনারা যারা দেখছেন প্লিজ সেটা একবার দেখবেন। যদি কিছু মনে হয় কোনোভাবে আমাদের পাশে আপনারা থাকতে পারবেন তাহলে অবশ্যই থাকবেন। আমি এই আজকের এই আলোচনার একদম শেষ একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটা মূলত মানে উঠে তো এসছে এই প্রশ্নটা বারবার বিভিন্ন ভাবে, কিন্তু এই কদিন আগেই আমি এই একই টপিক আর্ট ফর্মস ডিউরিং দি প্যান্ডেমিক বলে মিউজিক এবং সেই সময় সেইখানে কিছু যারা ইনস্ট্রুমেন্টালিস্ট যারা ভোকালিস্ট তাদের নিয়ে আলোচনা হচ্ছিল। তো সেখানে একটা কথা উঠে এসেছিল যে তারা কেউই চান না, বেশিরভাগ জনই চান না যে শুধুমাত্র মানে তারা হয়তো তারা নিজেরা হয়তো করতে পারবেন না কারণ তারা পুরোপুরি এর ওপর ডিপেন্ডেন্ট, কিন্তু তারা হয়তো চান না যে পরবর্তীকালেও কেউ শুধুমাত্র এই পার্টিকুলার ফিল্ডেই যুক্ত থাকুক এবং এটাই তাদের সোর্স অফ ইনকাম। তো সেরকম আমার প্রশ্নটা তোমাদের সবার কাছেই যে শুধু থিয়েটারের প্রতি যদি কেউ ইন্টারেস্টেড হয় এবং তোমাদের কাছে যদি আসে, কারণ তোমরা তো মানে শুধুমাত্র যে পারফর্মার তাও না, তোমাদের যা পরিচিতি তোমাদের কাছে লোকে জানতেও আসে। তো তোমাদের কাছে যদি কেউ আসে এবং এই প্রশ্নটা করে যে সে শুধুমাত্র থিয়েটারের উপর ডিপেন্ড করে এগোতে চায়, তাহলে আগে যা পরিস্থিতি ছিল এবং এখন যা পরিস্থিতি আরো শোচনীয় বা হয়তো একই রয়ে গেছে, নতুন করে আর খারাপ কিছু হয়নি, তাহলে তোমরা কি সেটাকে সাপোর্ট করবে বা তোমরা কি তাদেরকে বলতে পারবে যে হ্যাঁ ঠিক আছে এগিয়ে চলো, নাকি তোমরা অন্য কিছু ভাবে বলবে যে হ্যাঁ এটা থাকুক তার সাথে অমুক জিনিসটা করো, তাহলে দুটোই একসাথে কন্টিনিউ করতে পারবে? এটা খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন আমি জানি। আমি গুলশানা দি তোমাকেই বলো, তুমি শুরু করো। যাবতীয় কন্ট্রোভার্সি আমাকে দিয়ে বললি আমার একটা ধান্দা হচ্ছে। যাকে আমি শুধু আজকে বলবো না, আমি অনেক বছর থেকে মানে আমি আমার কোনো ক্রেডিবিলিটি নেই, কিছুই করে উঠতে পারি কোনো সত্যি কোনো কি বলবো কন্ট্রিবিউশন। কিন্তু যখন আমার থেকে অনেক ছোট যারা জিজ্ঞেস করেছে, আমিও আমার বড়দের জিজ্ঞেস করেছি একটা সময়, ছোটরা যখন জিজ্ঞেস করেছে যে থিয়েটারটাই করবো, এইটাকেই পাথেয় করে চলতে চাই, আমি অনেকদিন আগে থেকেই নো বলেছি। তার কারণ থিয়েটার ক্যানট আর্ন ইউর ব্রেড অ্যান্ড বাটার, কোনোভাবেই না। মানে আমি তো স্টারবাক্সের কথা ছেড়েই দিচ্ছি, স্টারবাক্সে কফি খেতে ইচ্ছে হতেই পারে মানুষ, হরিদার চা দোকানেও বিল মেটানোর যোগ্যতা কি থিয়েটার দেয় অভিনেতা অভিনেত্রীদের? দেয় না। তো সেক্ষেত্রে টেলিভিশন করতে হয়, শর্ট ফিল্মে অভিনয় করতে হয়, ওয়েব সিরিজ করতে হয়, লেখালেখি করতে হয়। তো হাফ হার্টেডলি করার কোনো প্রয়োজন নেই, ডেফিনেটলি করবো। বরং আমি অন্যান্য ফর্মগুলোতে আরো বেশি পারফর্ম করে আমি সেই টাকাটা অন্তত আর্ন করতে পারি, যা দিয়ে আমি আমার নিজের একটা কাজ করতে পারি, যে কাজটা করে আমি আনন্দ পাবো। সেই কাজটার জন্য আমাকে কারো কাছে দায়বদ্ধ থাকতে হবে না, আমাকে হলের কাছে এনএসডি তে পাঠানোর জন্য দাদার কাছে দিদির কাছে রাজনৈতিক দলগুলোর কাছে দায়বদ্ধ থাকতে হবে। I will earn my own money, I will do my theatre for the audience, for myself. এবং সেটা আমি নতুনদেরকেও বলবো যে ভাই হবে না, মানে পেটের খিদেটা মিটবে না। হ্যাঁ আমি বলবো। হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যাঁ খুব বিতর্কিত জায়গা, মানে এখানে গুলশানরা আমাকে মারবে ঠারবে, মানে এবার জানি না আর কি। মানে হ্যাঁ ব্যাপারটা হলো যে হ্যাঁ এখন ব্রেড বাটারের কোনো সিনই নেই, মানে ব্রেড বিড়ি দেবে না, ব্রেড তো মানে বিড়ি ব্রেড কোনোটাই দেবে না। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, মানে এখানেই ডিবেটটা, সেটা হলো যে আমার খুব মনে হয় যে কোনো জিনিস সেই জিনিসটার প্রথম যেটা জায়গা সেটা হলো যে ধরে নিলাম আমি সায়েন্স পড়েছি, মানে আমি পড়িনি, আমি ধরে নিচ্ছি পড়েছি, হ্যাঁ কেউ ইঞ্জিনিয়ার হয়েছে। এবার যে সায়েন্স পড়েছে সে ছোটবেলায় যখন প্রথমবার ওইটা বুঝছে যে কলটা খুললে এই জলটা কেন পড়ছে বা ওইটা কেন হচ্ছে, এটাতে সায়েন্সে যে মজাটা পাচ্ছে সে সারা জীবন সেই মজাটা পাবে না। মানে কি, সে হয়তো তখন ভেবেছে ওইটাই করবে কিন্তু সে ওইটা করবে না ভাই, মানে সরি, মানে এবার তার মানে যে সায়েন্স মানে সায়েন্সটা ভালো লেগেছে মানে বা সায়েন্সটা করতে চাই মানে যে সে রিসার্চ করবে সেটা কিন্তু নয়। মানে কেউ পড়াবে, কেউ সায়েন্সের ওরকম এইসব হবে, মানে রিসার্চ নিয়ে থাকবে, কেউ মানে সায়েন্সটাকে মানে খুব স্মার্টলি বেচবে, হ্যাঁ মানে অনেক কিছুই হবে আর কি, ঠিক আছে। তো মানে থিয়েটার মানেই যে থিয়েটারের আমার প্রোডাক্টটা স্টেজে উঠছে শুধু তাই না, থিয়েটার ইজ আ বিগার স্পিয়ার।
মানে থিয়েটার মানে ওয়ার্কশপ, থিয়েটার মানে স্পেস, থিয়েটার মানে থিয়েটারের শেখানো, সেইখানের একটা ইনকাম প্রসেস। আমি থিয়েটারটাকে আর একটু বড় করে দেখছি আর কি, আমি এটা দেখতে চাই, এইভাবেই দেখতে চাই আর কি। মানে আমরা যদি একটা ছোট করে একটা স্পেস তৈরি করতে পারি, যেটা গুলশান একটু আগে বলছিল, সেই স্পেস থেকে কিছুটা ইনকাম, কিছুটা যদি আমি ইফ আই এম স্কিলড এনাফ টু টিচ থিয়েটার, মানে সবচেয়ে বড় সমস্যা হলো থিয়েটারে, আবার ছোট মুখে বড় কথা, যে আমরা নিজেরাই যথেষ্ট স্কিলড নই। আই এম সরি টু সে, যে আমি যত দল দেখি আশেপাশে, ইনক্লুডিং মাই ওন, ইনক্লুডিং মি, আমরা সবাই যথেষ্ট স্কিলড নই। তো এই যে ভাবছি যে থিয়েটার করে ইনকাম করব, বা সেটার আগে তো স্কিলড হতে হবে। মানে আমাদের কোন ইনস্টিটিউশন এর থ্রু দিয়ে আমরা যাই, শিখলাম কোথায় 4 বছর, পারফর্ম না করে কোথায় শিখলাম, হ্যাঁ, মানে সেই জায়গাটা কোথায়। তো স্কিলড যদি আমি হই, তাহলে হয়তো আরো প্রসেস আছে যেটাকে আমি থিয়েটার বলতে পারি, থিয়েটার থেকে টাকা কামানোর জায়গা। তবে এইটা ইজ নট দ্য টপিক। তোর প্রশ্নটা একটু অন্যরকম। প্রশ্নটা হলো যে আমি থিয়েটারে ছাড়া অন্য কিছুতে করবো কিনা, মানে অন্য ফর্ম অফ অ্যাক্টিং এ যাবো কিনা। কেন যাবো না? আমি যেভাবে থিয়েটার ছাড়া মানে কলের মিস্ত্রি হতে পারি, যেভাবে থিয়েটার ছাড়া মানে থিয়েটারের সঙ্গে মানে শিক্ষক হতে পারি, ব্যাংকে চাকরি করতে পারি, একইভাবে থিয়েটারটাকে আলাদা ভাবো না। মানে সে সিরিয়ালে অভিনয় করছে না সিনেমায় অভিনয় করছে জানার দরকার নেই, সে একটা অন্য কাজ করছে, ব্যাস, দ্যাট ইজ ইট। মানে যদি সেইভাবে দেখলে সুবিধা, তার নিজের মতন করে সে একটা অন্য কাজ করছে। তাহলে আমার মনে হয় যেই কাজটার জন্য পারছো না সেই কাজটা মন দিয়ে করো। এ নিয়ে আমার কোনো অসুবিধা নেই যে মানে মানে সে কি করছে না করছে। এবার সমস্যাটা এখানেই যে আমাদের মধ্যে অনেকেই আছে যে থিয়েটারটা করতে চায় এবং বিশ্বাস করে যে সে যে কাজ, এই যে কমিটমেন্টটায় যেতে পারছে না, শুক্রবার 6:30 ঢুকবো, এই কমিটমেন্টটায় যে ঢুকতে পারছে না, এবং এক্সপেক্ট করছে যে মানে সেটা বোঝা হবে, সেটা দেখা হবে আলাদা করে। এইটাতে আমার একটু আপত্তি আছে। মানে আমাকে 6:30 মানে 6:30 রিহার্সালটা শুরু হতে হবে বস। 6:30 জায়গায় মানে অবভিয়াসলি আর সৌমিত্রের আমল নেই, 6:30 জায়গায় 6:45 হতে পারে। আমি শুনেছি আমার গুরুর কাছে যে 6:30 জায়গায় 6:31 এলে উনি বাড়ি পাঠিয়ে দিতেন। তো সেটা হতে পারে না হয়তো, মানে এখন সেটা আমি মানে আমাদের দলগুলোর যে সিস্টেমে কাজ করে বলে উঠতে পারবো না। হ্যাঁ, সে বলবে যে উবার আসতে দেরি করেছে, আমি কি করবো? মানে আমার কিছু করার নেই আর কি, অটো লাইনে আমি অনেকক্ষণ ছিলাম। তো সেইটার জায়গায় আমি হয়তো 6:45 শুরু করব। কিন্তু কেউ যদি এসে বলে যে আমার ওখানে মানে আরে এরকম যে সময় কল টাইম ছিল কিন্তু অন্য ওই সময় শুটিং শুরু হয়েছে, ফলে তো দেরি হয়েছে। তো তুমি তার মানে একটা জিনিস বেছে নিয়েছো যেইটাতে তুমি যেটার ফলে এই থিয়েটারে তুমি আর কমিট করতে পারবে। সো দ্যাট ইজ মানে এখানে কোনো হার্ড ফিলিংসও রাখা যায় না আর কি। মানে এখানে যদি কেউ সে এক ডিরেক্টর বলে বাহ আজকে তো থিয়েটার ছেড়ে তুমি এখন সিরিয়াল সিনেমা, এই এই কথাগুলোরও কোনো মানে নেই। মানে দুটো দিকই আছে আর কি, এই কথাগুলোরও
করছি, পারফর্মার তো হবো। এই যে ওই অনুভব যেটা বলছিল না যে আমাদের স্কিল নিয়ে আমাদের প্রশ্ন আছে, এবার সেইটা আমার মনে হয় পারফর্মার হিসেবেও আছে, দর্শক হিসেবেও আছে। যে আমরা যে দর্শকের কথা বলছি, আমরা নিজেরাও কি আদৌ সেই ভালো দর্শকটা? ফলে আমি ওই চেনের একদম স্টার্টিংটাতেই যাচ্ছি, শুরুটা যদি একটু ভালো হয়। আমি যেটা স্কিল নিয়ে বলেছিলাম, এই থিয়েটার বোধহয় একমাত্র ফর্ম অফ আর্ট যেখানে যখন তখন শুরু করে দেওয়া যেতে পারে। কেউ একটা এসে থিয়েটার করতে শুরু করে দিল, মানে কালকে এই দল জয়েন করলাম, পরশুদিন স্টেজ। এই আর কোনো ফর্মে হয় না। কেউ গিটার বাজিয়েছে প্রথম দিন, গিটার আজ কাল থেকে আমি গিটার বাজাবো, মানে আচ্ছা তাহলে আচ্ছা তুই ওইটা তাহলে ওইখানটা দাঁড়িয়ে একটু টুং কর। এটা হয়েছে কখনো? হয়েছে মানে কোন আর্ট ফর্মে হয়েছে যে আচ্ছা তুই ওখানে টুং করবি, তুই তো বেশি ভালো জানিস না, ওখানটা একটা টুং কর, তুই এখানে একটা টাং কর, এইটা বলে তো কখনো থিয়েটার হয়নি। তো মানে কোনো অন্য আর্ট ফর্ম হয়নি। আমাদের সিস্টেমের সমস্যা আছে, মানে এটা মানে বাণিজ্যের সমস্যার থেকেও মানে একদম গোড়ায় গলদ আছে। এইটা আমাদেরকে বুঝতে হবে। মানে এটা আমরা যতদিন না বুঝছি ততদিন, মানে আমি যদি 3 বছর 4 বছর ধরে থিয়েটার না শিখি, সেটা আমার পারফরমেন্সে রিফ্লেক্ট করবে, মানে সেটা আমার পুরো নাটকটাতে রিফ্লেক্ট করবে যে মানে এরা যারা করছে তারা, হ্যাঁ এবার হয়তো 6 বছর পরে